আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। সবাইকে আজকের লাইভে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাকে তোমরা সবাই শুনতেছো কিনা ক্লিয়ারলি একটু জানিয়ে দাও দ্রুত। সিরাতাল মুস্তাকিম, আমি ফার্স্ট। তুমি ফার্স্ট ক্লাস করছো না ফার্স্ট জয়েন হয়েছো, কোনটা বুঝাইলা? ওকে। রাইয়ান বাইজিদ যুক্ত হয়েছ, কেমন আছি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? জহির হুসাইন আমাদের সাথে আছে। সিরাতাল মুস্তাকিম ভালো আছি। সুমাইয়া আক্তার, ঋতু আছো, তানিশা আক্তার আছো, আবুল হাসনাত লিমন আমাদের সাথে যুক্ত হয়েছে। ওকে, তোমরা সবাই আমাকে শুনতেছ? হ্যাঁ, সবাই যদি আমাকে শুনে থাকো কমেন্টে একটু জানিয়ে দাও। আর তোমরা শুরুতেই যেটা করবা সেটা হচ্ছে তোমাদের বন্ধু বান্ধব যারা এই ক্লাসের অপেক্ষায় ছিল বা জানলে ক্লাসটা করবে, যুক্ত হবে, তাদেরকে একটু জানিয়ে দাও। ক্লাস লিঙ্কটা তোমাদের বিভিন্ন গ্রুপে, তোমাদের কলেজের, তোমাদের ফ্রেন্ড সার্কেলদের বিভিন্ন কোরামের বিভিন্ন গ্রুপ যেগুলো আছে শেয়ার করে দাও। তোমরা জানো আমাদের পড়ালেখার সুপার 60 ব্যাচের যে ফ্রি কোর্সের ক্লাস, ধারাবাহিক ক্লাস, সেটার অংশ হিসেবে আজকে আমরা লাইভে যুক্ত হয়েছি। আমরা ইতোপূর্বে আরো 2টা ক্লাস নিয়েছি। তোমরা যারা ধারাবাহিকভাবে পড়া বুঝতে চাও, আলোচনা সম্পর্কে, অর্থাৎ আমরা যেটা আগে পড়েছি সেগুলো পেতে চাও, আমাদের পেজে একটু পিছনে স্ক্রল করলেই পাবা। আর হচ্ছে আমরা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। লাস্ট 2টা ক্লাসে আমরা হচ্ছে কি মোহাম্মদ বিন কাসিম সম্পর্কে আলোচনা করে শেষ করতে পেরেছিলাম। সেখানে আমরা মুসলিম শাসনের পূর্বে ভারতের আর্থসামাজিক, ধর্মীয়, রাজনৈতিক বিভিন্ন অবস্থা কেমন ছিল সেটা জেনেছি। পাশাপাশি মোহাম্মদ বিন কাসিমের ভারত আক্রমণ এবং সেটার ফলাফল, কারণ, মুসলমানদের বিজয়ের কারণ, সবকিছু আমরা একদম বিস্তারিতভাবে জেনেছি। এখন তোমরা যেটা করবা, আমাকে একটু কমেন্টে জানাবা। 1 মিনিট টাইম নেব। কারা কারা ক্লাস শেয়ার করেছো শেয়ার করে কমেন্টে ডান লিখবা। চুরি করবা না কিন্তু। তুমি করছো কি করো নাই সেটা আমি মনিটরিং করতে হচ্ছে না। তুমি একটা মিথ্যা কথা বললে সেটার দায়ভার তোমার। যাই হোক, আর কে কোন জেলা থেকে আজকে আমাদেরকে দেখছো একটু কমেন্টে বলবা। একটু দ্রুত করতে হবে আমরা যাতে আলোচনায় চলে যেতে পারি। ওয়াহিদ হোসাইন সালাম দিয়েছ, ভেরি গুড। ওয়ালাইকুম আসসালাম। বাইজিদ শেয়ার ডান। ওকে বাইজিদ, তোমাকে আন্তরিক ধন্যবাদ। আচ্ছা, বাকিরা যেটা বলেছিলাম, কে কোত্থেকে আজকে আমাদের সাথে যুক্ত আছো একটু জানাবা, আমরা একটু শুনতে চাচ্ছিলাম। আচ্ছা, চিটাগং থেকে বাইজিদ আমাদের সাথে আছে, কুড়িগ্রাম থেকে আছে আমাদের সাথে সিরাতাল মুস্তাকিম, এরপরে সাদিয়া আক্তার, আচ্ছা সে তার বান্ধবীদেরকে মেনশন করেছে, ধন্যবাদ। এরপরে রিয়াদ হোসেন আমাদের সাথে আছে কুতুবদিয়া থেকে। বাহ, কুতুবদিয়া এটা মহেশখালীতে পড়ছে। এরপরে হবিগঞ্জ থেকে আছে তামান্না আক্তার, জাহিদ বলেছ শেয়ার ডান, এমডি সাকিব শেয়ার ডান, ধন্যবাদ ভাইয়া তোমাদেরকে। এরপর মিথিলা আক্তার সালাম দিয়েছ। যাই হোক, আমরা কি আলোচনায় চলে যাব? উপস্থিতি খুবই কম। টাঙ্গাইল থেকে আমাদের সাথে তানিশা আছো,
সাকিব আমাদের সাথে দেওয়ানহাট থেকে, চট্টগ্রামের দেওয়ানহাট থেকে। জাফর মিয়া সালাম দিয়েছ, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো ভাইয়া? ঠিক আছে, আমরা আলোচনায় চলে যাচ্ছি, তোমরা একটু মনোযোগী হও। কোথাও কোনো কিছু বুঝতে প্রবলেম হলে আমাকে প্রশ্ন করবা। আমি তোমাদেরকে একটু তার আগে গত ক্লাসগুলো যারা করেছ তাদেরকে একটা প্রশ্ন করি গত ক্লাস থেকে, দেখি তোমরা পারো কিনা উত্তর দিতে। আমাকে একটু বলবা যে মোহাম্মদ বিন কাসিম কত সালে সিন্ধু অভিযান করেছিলেন? কত সালে বলো তো একটু। এটা একটা প্রশ্ন, পুরোটা আমি লিখলাম না। কত সালে মোহাম্মদ বিন কাসিম সিন্ধুতে অভিযান পরিচালনা করেন? দ্বিতীয় যে প্রশ্ন সেটা হচ্ছে, তখন ইরাকের গভর্নর কে ছিলেন? ইরাকের গভর্নর কে ছিলেন? একটু ফাস্ট করতে হবে ভাইয়া। হ্যাঁ, ইরাকের গভর্নর তখন কে ছিলেন? আচ্ছা, এমডি মেহেদি বলেছ ম্যান সিটি এবং লেচেস্টার। আমি তো দলের নামটা মাত্র শুনছি মনে হচ্ছে। যাই হোক, যদিও আমি খেলা দেখি না এই জন্য হতে পারে। ঠিক আছে, তুমি খেলা দেখো, তোমার ক্লাস করতে হচ্ছে না। হ্যাঁ, প্রথম যে প্রশ্ন সেটার অ্যান্সার তানিশা আক্তার দিয়েছ, ওয়াহিদ হোসাইন দিয়েছ 712, তোমাদের উত্তর সঠিক হয়েছে। বাট খুবই কম সংখ্যক, মাত্র 2 জন অ্যান্সার করলা। আচ্ছা, মোহাম্মদ রিয়াজউদ্দিনও অ্যান্সার করেছে 712। আর দ্বিতীয় যে প্রশ্নটা, তখন ইরাকের গভর্নর কে ছিল জিজ্ঞেস করেছিলাম, তানিশা আক্তার, হাজ্জাজ বিন ইউসুফ, ওয়াহিদ হোসাইন, হাজ্জাজ বিন ইউসুফ, তোমাদের তো সঠিক হয়েছে ভাইয়া। তাহলে আমরা আমাদের আজকের আলোচনায় ঢুকে যাই। দেখো, আমরা আজকে এই অধ্যায়ে, তোমাদের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় যে শাসক, মুসলিম শাসক, যিনি ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্যতম ভূমিকা রেখেছেন, তিনি হচ্ছেন গজনির সুলতান মাহমুদ। গজনির সুলতান মাহমুদ। ওকে, রাইহান বাইজিদ নাকি ফার্স্ট অ্যান্সার করেছে। ঠিক আছে, এটা কি ক্লাস? এটা হচ্ছে ইসলাম ইতিহাস ক্লাস। হ্যাঁ, এটা ইসলামের ইতিহাস ক্লাস ভাইয়া। গজনী সুলতান মাহমুদ, তোমরা বলতে পারবা সুলতান মাহমুদের ব্যাপারে তোমরা কি জানো? দেখি কে কি জানো, একটু আগে সেটা বলো তো। তিনি একজন অপরাজিত বিজয়ী, অপরাজেয় বা অপরাজিত একজন বিজয়ী, ইসলামের একজন অপরাজিত বীর, যিনি ভারতবর্ষে, ভারতীয় উপমহাদেশে তোমরা জানো অনেকগুলো অভিযান চালিয়েছেন, অনেকগুলো আক্রমণ করেছেন, প্রায় 17টার মতো, এবং সবগুলোতেই তিনি কি করেছেন? সাকসেসফুলি বিজয় অর্জন করেছেন। আমরা তার ব্যাপারে একটু প্রাথমিক পরিচয় বা কথাবার্তা একটু জানবো। প্রথমে খেয়াল করো, গজনি হচ্ছে বর্তমান আফগানিস্তানের একটি শহরের নাম। তাকে যে গজনির সুলতান মাহমুদ বলা হয় বা সুলতান মাহমুদ আল গজনিও বলা হয় এক সময়, এটা হচ্ছে লকব। আল গজনি যেটা নামের শেষে, সেটা কি জায়গার নাম অনুসারে এটা বলা হয়ে থাকে। তাহলে গজনি হচ্ছে বর্তমান আফগানিস্তানের একটা শহরের নাম। তো কাবুল এবং কান্দাহারের মধ্যবর্তী স্থানে এই গজনি শহরটা অবস্থিত। কেমন? ওকে, সিন্ধু বিজয়ের প্রায় 300 বছর পর ভারতবর্ষে গজনির তুর্কিরা দ্বিতীয় পর্যায়ে অভিযান পরিচালনা করে। দ্বিতীয় পর্যায়ে, প্রথম পর্যায়ে হচ্ছে 712 সালে। তাহলে এটা 300 বছর পর, মানে হচ্ছে তোমার 812, 912, 1000 এর পরে, অর্থাৎ 1000 থেকে 1100 এই সময়কালে, এই সেঞ্চুরিতে, এই শতাব্দীতে এসে দ্বিতীয় পর্যায়ে গজনির তুর্কিরা ভারতবর্ষে দ্বিতীয় পর্যায়ে অভিযান পরিচালনা করে। এবং এরা ছিল নবদীক্ষিত মুসলমান, বুঝছো? অর্থাৎ নতুন মুসলমান হয়েছে এরকম, যাদের বাসস্থান ছিল আফগানিস্তান, এবং জাতি হিসেবে তারা ছিল তুর্কি। এবং এই তুর্কিরা কিন্তু জাতি হিসেবে সবসময় ছিল দুর্দমনীয়। দুর্দমনীয় মানে কি? যাদেরকে দমন করা কঠিন, যাদেরকে দমন করা যায় না, দুর্দমনীয়, তাই না? এরপরে দুর্ধর্ষ, অত্যন্ত দুর্ধর্ষ, সাহসী ছিল জাতি হিসেবে তারা। কেমন? আচ্ছা, তাদের প্রচেষ্টার ফলেই এক দেখো, একদিন সমগ্র ভারতবর্ষে মুসলমানদের শাসন প্রতিষ্ঠিত হয়। তোমরা জানো, এই যে অটোমান সাম্রাজ্য বলো, খাওয়ারিজম সাম্রাজ্য বলো, আরো অনেকগুলো মুসলিম সাম্রাজ্যের যেই গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে, সেগুলোর নেপথ্যে কিন্তু তুর্কিরা রয়েছে। তুর্কি জাতি
তাদের কল্যাণে, তাদের অবদানে এবং হচ্ছে গিয়ে তাদের প্রচেষ্টার ফলেই মুসলমানদের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল সমগ্র ভারতবর্ষে। ঐতিহাসিক ভিডি মহাজন বলেছেন, একজন ঐতিহাসিক, তিনি বলেছেন যে কাজ আরবদের দ্বারা সূচিত হয়েছিল তা তুর্কিদের দ্বারা সম্পন্ন হয়েছিল। খেয়াল করেছ? অর্থাৎ আরবরা সূচনা করেছে। আরবরা কি করেছে? সূচনা করেছে, আরবরা স্টার্ট করেছে, এবং সেই কাজটা সম্পন্ন হয়েছে কিন্তু তুর্কিদের দ্বারা। কাদের দ্বারা? তুর্কিদের দ্বারা। এখন আমরা দেখব আলবতগিন সম্পর্কে এখানে কি বলা আছে। আলবতগিন তিনি হচ্ছে সামানিদ বংশের পঞ্চম রাজা, নাম হচ্ছে আব্দুল মালিক। এই আব্দুল মালিকের কৃতদাস ছিলেন। তো এই আব্দুল মালিক যখন মারা যান, তার প্রভু আলবতগিনের প্রভু আব্দুল মালিক যখন মারা যান, তার মৃত্যুর পর গজনীতে উপস্থিত হয়ে তিনি শাসনকর্তা আবু বকর লাইককে পদচ্যুত করেন। আবু বকর লাইক এটা একজন ব্যক্তির নাম, যিনি তখন গজনীর শাসনকর্তা ছিলেন। তাকে পদচ্যুত করে একটি স্বাধীন রাষ্ট্রের গোড়াপত্তন করেন। মূলত এ সময় হতেই গজনী বংশের শাসনকালের সূচনা হয়। তাহলে এই যে আলবতগিন, তিনি তার প্রভু যখন মারা যায় তখন তিনি গজনীতে আসেন এবং এখানে আবু লাইককে হত্যা করে একটা স্বাধীন শাসনকার্যের সূচনা করেন। সবুক্তগিন, তিনি অ্যাকচুয়ালি গজনী বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে সবুক্তগিন। কে? মনে থাকে যেন, কেমন? সবুক্তগিন, গজনী বংশের প্রতিষ্ঠাতা সবুক্তগিন। তিনি আলবতগিনের কৃতদাস এবং জামাতা। জামাতা মানে তো তোমরা বুঝো, মেয়ের জামাই। আলবতগিনের কৃতদাস ছিলেন এই সবুক্তগিন। একটু কমেন্টে আমাকে বলো, আমার সাথে সাথে বলো, বলো তো দেখি গজনী বংশের প্রতিষ্ঠাতা কে? আমার সাথে সাথে কমেন্টে বলো, গজনী বংশের প্রতিষ্ঠাতা কে? আচ্ছা, তার কর্মদক্ষতা এবং প্রভু ভক্তিতে মুগ্ধ হয়ে আলবতগিন তাকে আমিরুল উমারা উপাধি দেন। কি উপাধি দিয়েছিলেন? আমিরুল উমারা, অর্থাৎ আমিরদের আমির। হ্যাঁ, তার শ্বশুর তাকে এই উপাধিটা দিয়েছিলেন। 977 খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে আরোহণ করেন এবং নামে মাত্র সামানিদ শাসকদের প্রতি আনুগত্য প্রকাশ করেন। সামানিদ শাসক বা সামানিদ রাজবংশ ছিল এই যে গজনী রাজবংশের পূর্বের যে রাজবংশটা, মানে তার পিতা আলবতগিনও কিন্তু আবু লাইককে যে হত্যা করেছে, সেই আবু লাইকও কিন্তু সামানিদ রাজবংশের ছিল, বুঝছো? তো নামমাত্র তিনি সামানিদ রাজবংশের আনুগত্য স্বীকার করেন। আলটিমেটলি তিনি গজনী রাজবংশের শাসন শুরু করেন। সুলতান মাহমুদ সম্পর্কে আমরা জানবো, যার আলোচনা আমরা শুরুতেই বলেছিলাম, যার আলোচনা করার জন্য আমরা ক্লাস। তো সুলতান মাহমুদ সম্পর্কে একটু খেয়াল করো। সবুক্তগিন, হ্যাঁ, ছোট রাজপুত্র। তুমি ছোট রাজপুত্র। বড় রাজপুত্র কে? তোমার ভাই? আচ্ছা, তানিশা আক্তার, মিথিলা আক্তার এবং আফরোজা সুলতানা শাকিরা। ঠিক আছে ভাইয়া, তোমাদের উত্তর সঠিক। খেয়াল করো, সুলতান মাহমুদ সবুক্তগিনের পুত্র। তিনি কার পুত্র? তাহলে আমরা কি জানলাম? আলবতগিনের পুত্র ছিল সবুক্তগিন এবং সবুক্তগিনের পুত্র হচ্ছে সুলতান মাহমুদ, তাই না? 971 সালে যিনি জন্মগ্রহণ করেন, শৈশবে মাহমুদ জাবুলি নামেও তাকে ডাকা হতো। তাহলে শৈশবে তাকে কি নামে ডাকা হতো? মাহমুদ জাবুলি। মনে থাকবে, মাহমুদ জাবুলি। শৈশবে তাকে মাহমুদ জাবুলি নামে ডাকা হতো। তিনি একজন উচ্চবিলাসী, যুদ্ধপ্রিয় এবং অপরাজেয় বীর। যেটা আমরা শুরুতেই বলেছি, উচ্চবিলাসী মূলত কাদেরকে বলা হয়? যারা অনেক বড় বড় স্বপ্ন দেখে, যাদের ইচ্ছা, যাদের বিলাস, যাদের অভিপ্রায় অনেক বড় ধরনের থাকে, ড্রিমটা অনেক বড় হয়। যেমন যুদ্ধপ্রিয় ছিলেন। দেখো, ভিনসেন্ট আর স্মিথ, একজন ঐতিহাসিক, তার ব্যাপারে বলেছেন যে তিনি হচ্ছে ভারতবর্ষে 15 থেকে 17 বার কি করেছেন? অভিযান পরিচালনা করেছেন। কেমন? আরেকজন ঐতিহাসিক ভিডি মহাজন তিনি বলেছেন, ইট অ্যাপিয়ার্স দ্যাট দ্য নাম্বার 17 ইজ মোর কারেক্ট। তাহলে এখানে 15 থেকে 17 বলেছে না ভিনসেন্ট স্মিথ? তো তিনি একটা কনফিউশন রেখে দিয়েছেন যে 15 বার বা 17 বার, কিন্তু ভিডি মহাজন এটা ক্লিয়ার করার জন্য বলেছেন যে দ্য নাম্বার 17 ইজ মোর কারেক্ট, অর্থাৎ 17 বার। তিনি অসি পরিচালনায় পারদর্শী ছিলেন, বুঝছো? ভাইকে সরিয়ে তিনি সিংহাসনে আরোহণ করেন। অসি মানে কি বলতো দেখি কমেন্টে, কে জানো এটার অর্থ? অসি মানে কি? আচ্ছা, গজনী সুলতানদের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠই শুধু ছিলেন না, বরং সমসাময়িক নৃপতিদের মধ্যে তিনি সর্বাপেক্ষা ক্ষমতাশালী ছিলেন। অর্থাৎ শুধুমাত্র
গজনী রাজবংশ যেটা, এই গজনী রাজবংশের বা গজনী শাসক যারা, তাদের মধ্যে যদি তুলনা করো, শুধুমাত্র তাদের মধ্যে যে তিনি সর্বশ্রেষ্ঠ ছিলেন ব্যাপারটা তেমন না। তার সময়ে সমসাময়িক বলা হচ্ছে, তার সময়ে অন্য যে সকল নৃপতিরা ছিল, বিভিন্ন সাম্রাজ্যের সমসাময়িক যে শাসকরা ছিল, তাদের সবার মধ্যেও তিনি ছিলেন কি, তাদের সবার মধ্যেও তিনি ছিলেন অত্যন্ত ক্ষমতাশালী। তিনি 977 সালে ক্ষমতা লাভ করেন। 998 খ্রিস্টাব্দে খোরাসানের সামানিদদের বা সামানীয়দের পরাজিত করে তার আধিপত্য প্রতিষ্ঠা করে সুলতান উপাধি গ্রহণ করেন, বুঝছো? এবং আব্বাসীয় খলিফা কাদের বিল্লার আনুগত্য স্বীকার করে পত্র প্রেরণ করেন। একটা বিষয় কি খেয়াল করেছে, অর্থাৎ সামানীয় বা সামানিদ যে রাজবংশ ছিল সেটাকে তিনি কি করেছেন, একেবারে তাদের আধিপত্য, তাদের শাসনকে খতম করে দিয়ে তিনি গজনী শাসন বংশের শাসন শুরু করেন। এবং তিনি কিন্তু তৎকালীন আব্বাসীয় খলিফা কাদের বিল্লা তার আনুগত্য স্বীকার করে একটা পত্র প্রেরণ করেন। অর্থাৎ যদিও আলটিমেটলি খিলাফত চলছিল আব্বাসীয় খিলাফত, তাই না? তবে এই খিলাফতের অধীনে ধরা প্রধান খলিফার অনুমতি নিয়ে বিভিন্ন জায়গায় আরো ছোট ছোট বিভিন্ন রাজবংশ কিন্তু রাজত্ব করতে পারত, বুঝছো কিনা? খলিফা তাকে ইয়ামিনুদ্দৌলা ও আমিনুল মিল্লাত উপাধি দিয়েছেন, মনে থাকবে তো? সুলতান মাহমুদকে খলিফা কাদের বিল্লা কি উপাধি দিয়েছেন? সুলতান মাহমুদকে খলিফা কাদের বিল্লা কি উপাধি দিয়েছেন? ইয়ামিনুদ্দৌলা। ইয়ামিনুদ্দৌলা ও আমিনুল মিল্লাত, ইয়ামিনুদ্দৌলা ও আমিনুল মিল্লাত উপাধিগুলা দিয়েছেন খলিফা আব্বাসীয় খলিফা কাদের বিল্লা। আব্বাসীয় খলিফা কাদের বিল্লা উপাধিগুলা দিয়েছেন। এখানে গজনী বংশের যে বংশ তালিকাটা, এটা আমরা মোটামুটি বলেছি। এবার খেয়াল করো, ভারত অভিযানের উদ্দেশ্য কি ছিল? সুলতান মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্য কি? কেন তিনি ভারত অভিযান করেছেন? আচ্ছা, আমরা ওসি সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম, উত্তর করেছ সিরাত আল মুস্তাকিম, তানিশা আক্তার, সুলতানা শরীফা। ঠিক আছে, উত্তর সঠিক। প্রত্যেক অভিযানে তিনি বিজয়ী হয়েছেন। কে বলছি? সুলতান মাহমুদ। কিন্তু পাঞ্জাব ছাড়া অন্য কোনো এলাকা তিনি সাম্রাজ্যভুক্ত করেননি। কি ছাড়া? পাঞ্জাব ছাড়া। তাইলে যদি সাম্রাজ্যভুক্ত তিনি নাই করেন, তাহলে তার অভিযানের উদ্দেশ্য কি? এটা একটা প্রশ্ন আমরা তোমাদেরকে করলাম, যে তিনি যদি সাম্রাজ্যভুক্ত নাই করেন তাহলে এতগুলো অভিযান তিনি কেন চালান? তো এখানে অভিযানগুলোর উদ্দেশ্য নিয়ে আমরা একটু জানবো। ধর্মীয় উদ্দেশ্য ছিল না। ধর্মীয় উদ্দেশ্যের ব্যাপারে আমরা বলতে পারি যে আসলে ছিল না। এবার সেটার পক্ষে আমরা যুক্তি দেব না, অবশ্যই দিতে হবে। তুমি যখন কোনো একটা কথা বলবা, পরীক্ষায় হোক, তোমাকে বলবে যে পক্ষে বিপক্ষে কি করো, যুক্তি দাও। তুমি কি মনে করো, এরকম বলে না পরীক্ষায়, যে তুমি কি মনে করো উদ্দীপকের জসিম, হ্যাঁ, উদ্দীপকের জসিম যেটা বলেছে সেটা সঠিক, তোমার মতের পক্ষে কি করো, যুক্তি দাও, এভাবে কিন্তু বলে দেয়। তাহলে তার ধর্মীয় উদ্দেশ্য ছিল না। তিনি নিজেই কিন্তু একটা বিশাল হিন্দু সৈন্যদল পোষণ করতেন। এখন এখানে ধর্মীয় উদ্দেশ্য যে ছিল না, এটা কিভাবে আমরা বলছি? দেখো, যদি ধর্মীয় উদ্দেশ্য থাকতো তাহলে তিনি যেই হিন্দু সৈন্যদলটা পোষণ করতেন, তারা কিন্তু তাদের স্বজাতীয় হিন্দু ভাইদের উপর কি করতো না, আক্রমণ করতো না বা যুদ্ধে অংশগ্রহণ করতে চাইতো না। ঠিক আছে, এই জন্য আমরা বলতে পারি যে ধর্মীয় উদ্দেশ্য ছিল না। তার সভাসদ ঐতিহাসিক উদ্দি বলেছেন, ভারতকে ইসলামী দেশে পরিণত করার জন্যই সামরিক অভিযান পরিচালনা করেন। তাহলে এক এক ঐতিহাসিক কিন্তু এক এক রকম মতামত দিয়েছেন। এই যে ঐতিহাসিক উদ্দি তিনি ছিলেন তার সভাসদ, তিনি আবার এটা বলেছেন যে কি জন্য, ইসলামিক দেশে পরিণত করার জন্য। অর্থাৎ এটার দ্বারা মনে হচ্ছে যে ধর্মীয় উদ্দেশ্য ছিল। এরপর আবার ভিনসেন্ট আই স্মিথ তিনি বলেছেন তার সামরিক অভিযান গভীর ধর্মীয় আগ্রহ ও সম্পদ লুণ্ঠন নীতির মাধ্যমে পরিচালিত হয়। অর্থাৎ এটার দ্বারা বোঝা যাচ্ছে যে ধর্মীয় এবং অর্থনৈতিক উদ্দেশ্য ছিল, ধর্মীয় এবং অর্থনৈতিক উদ্দেশ্য ছিল। এবার আসো আমরা রাজনৈতিক উদ্দেশ্যের ব্যাপারে ঐতিহাসিকরা কি বলেছে একটু দেখার চেষ্টা করব। কোন কোন ঐতিহাসিক বলেছেন যে মধ্য এশিয়ায় একটি শক্তিশালী সাম্রাজ্য প্রতিষ্ঠার উদ্দেশ্যেই তিনি কি করেছেন, মধ্য এশিয়ায় একটি শক্তিশালী সাম্রাজ্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে তিনি ভারতবর্ষে অভিযানগুলো করেছেন। কি জন্য করেছেন? কি জন্য করেছেন ভাইয়া? মধ্য এশিয়ায় একটি শক্তিশালী রাজ্য প্রতিষ্ঠার জন্য, এটা কেউ কেউ বলেছেন। তবে বাস্তবতা হচ্ছে তিনি পাঞ্জাব ছাড়া কোনো অঞ্চলকেই তার সাম্রাজ্যভুক্ত তিনি করেন নাই, সাম্রাজ্য প্রতিষ্ঠা তিনি করেন নাই। আচ্ছা, এরপর দেখো,
দেখো, হিন্দু রাজন্যবর্গ কর্তৃক চুক্তির শর্ত লঙ্ঘন, তাহলে মূলত এটা কেন একটা রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়ালো, রাজনৈতিক যে কারণ রয়েছে আক্রমণের ক্ষেত্রে, সেটা আমরা এখান থেকেই প্রমাণটা পাবো। দেখো, হিন্দু যে রাজারা ছিল রাজন্যবর্গ, তারা চুক্তির শর্ত লঙ্ঘন করছে, সুলতানের আনুগত্য ত্যাগ করা, শত্রুকে সাহায্য করা, এভাবে হচ্ছে এই বিষয়গুলো রাজনৈতিক বিশ্বাসঘাতকতার অন্তর্ভুক্ত, রাজনৈতিক বিশ্বাসঘাতকতার মধ্যে পড়ে এগুলো। কিসের মধ্যে? তো এই যে রাজনৈতিক বিশ্বাসঘাতকতা করা, এই কারণটা কিন্তু অভিযানের পেছনে একটা রিজন ছিল। ইত্যাদি কারণে তিনি বারবার ভারত আক্রমণ করতে বাধ্য হন। অতএব রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্যই যে তিনি ভারতবর্ষে অভিযান চালিয়েছেন, এতে কোনো সন্দেহ নেই বলা চলে। রাজনৈতিক উদ্দেশ্য বলতে এখানে শুধু সাম্রাজ্য বিস্তারকে বোঝাচ্ছে না ভাইয়া। ধরো রাজনৈতিক অনেকগুলো ফ্যাক্টর ছিল, পলিটিক্যাল অনেকগুলো রিজন ছিল যেগুলোর কারণে তিনি আক্রমণ করেছেন। এরপর অর্থনৈতিক উদ্দেশ্য, এটা হচ্ছে আমাদের একদম মেইন পারপাস। তার আক্রমণের মূল উদ্দেশ্যটাই ছিল অর্থনৈতিক, বুঝছো? এটা হচ্ছে একদম শুরুতেই তোমরা যেটা বলতে পারো যে এটা হচ্ছে মূল কারণ বা মেইন রিজন, তাই না? মেইন কজ বা রিজন। দেখো এবার এটা অর্থনৈতিক চাহিদা মেটানোর জন্য, চরিতার্থ করার জন্য তিনি মূলত আক্রমণ করেছেন। কারণ তিনি যে একটা সাম্রাজ্য পরিচালনা করছেন, কি পরিচালনা করছেন? একটা সুবিশাল সাম্রাজ্য তিনি পরিচালনা করছেন। সেই সাম্রাজ্য পরিচালনার জন্য তার কি দরকার? মোটা দাগের টাকা দরকার। এবং শুধু সাম্রাজ্য পরিচালনার মধ্যেই সীমাবদ্ধ না, তার একটা বিশাল সেনাবাহিনী তাকে কি করতে হতো? পোষণ করতে হতো। এই যে বিশাল একটা সেনাবাহিনী তিনি পোষণ করতেন, এই সেনাবাহিনীর যোগান, আর্থিক যোগান মেটানোর জন্য, তাদের ভরণ পোষণ, তাদের বেতন ভাতা প্রদান ইত্যাদির জন্য তার বিপুল বা প্রচুর পরিমাণ অর্থ দরকার ছিল, বুঝছো? তো সেই অর্থের যোগান মেটানোর জন্য ভারত ছিল তার হাতে একটা বেস্ট অপশন। হ্যাঁ, তিনি দেখলেন যে এটাই তার হাতে অন্যতম একটা কি অপশন, সেজন্য তিনি ভারত আক্রমণ করেছিলেন। ভারতের অফুরন্ত ধন সম্পদে মুগ্ধ হয়ে তিনি কেমন, দেখো ব্যবস্থাটা হচ্ছে এমন যে মানে এখানে টাকা আর টাকা, কিন্তু নিরাপত্তা ব্যবস্থা খুবই দুর্বল। অর্থাৎ তুমি চাইলেই ঢুকে যেতে পারবা, তো এরকম হলে তো করবে, তাই না? ধন সম্পদে পরিপূর্ণ, কিন্তু নিরাপত্তা ব্যবস্থা ছিল অত্যন্ত দুর্বল। এবং রাজনৈতিক ইউনিটি ছিল না। এরপরে রাজ্যগুলোর মধ্যে ইউনিটি ছিল না, কেন্দ্রীয় কোনো, হ্যাঁ শুনতে পাচ্ছ আশা করি, তাই না? দেখো এরপরে হচ্ছে তোমার যে কেন্দ্রীয় ঐক্য ছিল না তাদের মধ্যে, আরো অনেকগুলো সমস্যায় জড়িত ছিল, যার ফলে তোমার আলটিমেটলি নিরাপত্তা ব্যবস্থাটাই দুর্বল ছিল। পরিশেষে আমরা বলতে পারি যে শুধু একটা নয়, শুধু একটা রিজন আসলে কখনো হতে পারে না, তার ভারত অভিযানের পেছনে অনেকগুলো কারণ বা অনেকগুলো উদ্দেশ্যই রয়েছে। কম্বাইন্ডলি বা জয়েন্টলি অনেকগুলো উদ্দেশ্যে তিনি ভারত আক্রমণ করেছেন। বিশেষ করে এখানে অর্থনৈতিক ও রাজনৈতিকটাই মুখ্য, ধর্মীয়টা মুখ্য নয়। যাই হোক, আমরা আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা তার অভিযানগুলো খুবই সংক্ষেপে একটু একটু করে দেখে যাওয়ার চেষ্টা করব, তাই না? ওকে, তোমরা কি আমি যতটুকু আলোচনা করেছি একটু বুঝতে পেরেছো কিনা আমাকে কমেন্টে জানাও। আর আমাদের তোমরা যারা এইচএসসি 25 সালে পরীক্ষার্থীরা আছো, তোমাদের জন্য আমাদের র্যাপিড ব্যাচ ঘোষণা করা হয়েছে। এই র্যাপিড ব্যাচে তোমরা যারা শুরুতে ভর্তি হবা, প্রথম 100 জন তোমাদের জন্য থাকবে টি শার্ট, এবং সবার জন্য, বাকি সবার জন্য, তোমাদের সাথে বাকি সবার জন্য এবারের আমাদের একটা হচ্ছে তোমাদের জন্য একটা সাজেশন বই থাকবে, যেটা তোমাদের হাতে হার্ড কপি পৌঁছে যাবে ভর্তি হওয়ার পর। তো সবাই যারা ভর্তি হতে চাও পেজের নাম্বারে যোগাযোগ করবে। আচ্ছা এখন বলো, আমি যতটুকু আলোচনা করছি বুঝতে পারছো কিনা, একটু দ্রুত। সবাই বুঝছো কিনা বলো।
ওকে, তারিশ আক্তার বুঝতে পেরেছ। এগুলা কি আবার ক্লাস হবে না? এগুলা হয়তো হবে না বা হতেও পারে, তোমাদের প্রয়োজন অনুসারে। তোমরা যদি মনে করো যে তোমাদের প্রয়োজন আছে তাহলে তো করতে হবে। আর যদি মনে করো হ্যাঁ রেকর্ড ভিডিও আছে, তোমাদেরকে লিঙ্ক যদি তোমার প্লে লিস্ট আকারে দিয়ে দেওয়া হয় তাহলে তো এখান থেকে রেকর্ড দেখে নিতে পারবে। ওকে, মিথিলা আক্তার, তাসনিম, তাসনিম বুঝতে পেরেছো। ঠিক আছে, এবার দেখো অভিযান সমূহ সুলতান মাহমুদের যে বিজয় অভিযানগুলো সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। 1 নাম্বার হচ্ছে সীমান্ত দুর্গ ও শহর বিজয়। এটা 1000 খ্রিস্টাব্দে লামঘাম, জালালাবাদ ও পেশোয়ারের মধ্যবর্তী একটা জায়গা ছিল। তো খাইবার গিরিপথের সীমান্তবর্তী শহরগুলো জয় করেন তিনি। জয়পালের বিরুদ্ধে অভিযান, তাহলে জয়পাল এবং সুলতান মুখোমুখি হয়েছিলেন। 10,000 বনাম 12,000, জয়পালের সৈন্য ছিল 12,000। কেমন? এটা সৈন্য না, এটা হচ্ছে অশ্বারোহী। এরপরে তোমার হচ্ছে 30,000। দেখো, জয়পালের 12,000 অশ্বারোহী, 30,000 পদাতিক, 300 হস্তি বাহিনী। হস্তি বাহিনী মানে কি? হাতি। কেমন? হস্তি মানে হচ্ছে হাতি, আশা করি বুঝছো। তো তারা যুদ্ধে, জয়পাল সপরিবারে বন্দী হয় এবং ঐতিহাসিক ভিডি মহাজিন বলেছেন যে 15,000 হিন্দু এই যুদ্ধে নিহত হয়। জয়পালের পুত্র আনন্দপালের হাতে, জয়পাল হচ্ছে তার পুত্র আনন্দপালের হাতে রাজ্য ছেড়ে দিয়ে সে কি করে? আগুনে আত্মাহুতি দেয়, অর্থাৎ সে আগুনে নিজেকে নিজে হত্যা করে। আশা করি বুঝছো। এরপরে দেখো ভীরা বিজয়, এটা 1004 থেকে 5 খ্রিস্টাব্দে হয়। ভীরা রাজা ছিল বিজয় রায়, সেই যুদ্ধ থেকে পলায়ন করে এবং সে কোনো উপায় না দেখে নিজেকে নিজে ছুরির আঘাতে হত্যা করে। তাহলে সবগুলাতেই মোটামুটি আমরা দেখতে পাচ্ছি তার বিজয়। মুলতান বিজয় 1006 সালে। মুলতানের মুসলিম শাসক ছিল কারামতি গোষ্ঠীর নেতা শেখ হামিদ লোদির পৌত্র আবুল ফাতা দাউদের বিরুদ্ধে মূলত অভিযান চালানো হয়। দেখো, মুলতানের মুসলিম শাসক কারামতীয় গোষ্ঠীর নেতা শেখ হামিদ লোদির পৌত্র আবুল ফাতাহ দাউদ, তাহলে শাসক ছিল মূলত আবুল ফাতাহ দাউদ, তার বিরুদ্ধে অভিযান চালানো হয়। মাহমুদ তাকে কাফেরদের সাথে তুলনা করত। 7 দিন যুদ্ধ শেষে দাউদ পরাজিত হয়ে বার্ষিক কর প্রদানে সম্মত হয়, অর্থাৎ সে সুলতান মাহমুদের আনুগত্য মেনে নেয়, তাকে বার্ষিক কর প্রদান করে তার আনুগত্য মেনে নিতে বাধ্য হয়। এরপর সুখপালের বিরুদ্ধে অভিযান চালানো হয় 1007 সালে। কত সালে? 1007 সালে। এবং এখানে দেখো, সুখপাল রাজনৈতিক প্রতিকূলতায় ইসলাম গ্রহণ করেছিল, বুঝছো। কিন্তু সুলতান মাহমুদ যখন গজনীতে ফিরে যায় সে ইসলাম ত্যাগ করে। পরে সুখপালকে বন্দী করা হয়, বন্দী হয়ে 40,000 দিরহাম শাস্তি স্বরূপ সে প্রদান করে। আনন্দপালের বিরুদ্ধে অভিযান, আচ্ছা, এটা 1008 সালে। কেমন? আনন্দপাল 30,000 সৈন্য নিয়ে তার সুলতানের মোকাবেলা করতে আসে। তুমুল যুদ্ধ হয়, সেখানে মুসলমানরা বেকায়দায় পড়ে যায়। চূড়ান্ত বিজয়ের মুহূর্তে জয়পালের হাতি ভীত সন্ত্রস্ত হয়ে যুদ্ধের মাঠ থেকে পলায়ন করে। হিন্দু সৈন্যদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়। সেই সুযোগে সুলতান মাহমুদ চূড়ান্ত পর্বে বিজয় লাভ করে। তাইলে ঐতিহাসিক ভিডি মহাজন বলেছেন যে এই যুদ্ধ 40 দিন চলেছিল এবং 3 থেকে 4,000 মুসলিম সৈন্য এই যুদ্ধে নিহত হয়েছিল। অর্থাৎ এই যুদ্ধের অবস্থা প্রথম দিকে এমন হয়েছিল যে মুসলমানরা পরাজিত হয়ে যাচ্ছেন বা হবেন। নগরকোট দুর্গ বিজয় 1009 সালে। ঐতিহাসিক ফিরিস্তা বলেছেন 7 লক্ষ স্বর্ণ মুদ্রা, 700 মণ স্বর্ণ ও রৌপ্য নির্মিত তৈজসপত্র অর্থাৎ বিভিন্ন জিনিসপত্র এবং 200 মণ খাঁটি সোনা, 2000 মণ অপরিশোধিত রৌপ্য এবং 20 মণ বিভিন্ন ধরনের মণিমুক্তা সুলতান মাহমুদের হস্তগত হয়েছিল এই নগরকোট দুর্গ বিজয়ের মাধ্যমে। ফতেহ দাউদের বিরুদ্ধে অভিযান 1010 সালে। মুলতানের বিদ্রোহী দাউদ, তাকে বন্দী করা হয়। এরপরে ত্রিলোচানের বিরুদ্ধে অভিযান 1014 সালে। ত্রিলোচান ছিল আনন্দপালের পুত্র। কেমন? আনন্দপালের পুত্র ত্রিলোচান, তাকে পরাজিত করে পাঞ্জাব সাম্রাজ্যভুক্ত করেন। আমরা বলেছিলাম যে একমাত্র যেই অঞ্চলটা সুলতান সাম্রাজ্যভুক্ত করেছিলেন সেটা হচ্ছে পাঞ্জাব। এরপরে থানেশ্বর বিজয়, হিন্দুরা বেপরোয়াভাবে এখানে যুদ্ধ করে, এরপরেও কিন্তু সুলতান মাহমুদের সাথে পরাজিত হয়। কাশ্মীরের বিরুদ্ধে অভিযান 1015 থেকে 1021 খ্রিস্টাব্দের মধ্যে তিনি কাশ্মীরে টোটাল 2টা সামরিক অভিযান পরিচালনা করেন, 2টি ব্যর্থতায় পর্যবেসিত হয়, বুঝছো। ফলে কাশ্মীর বিজয়ের পরিকল্পনা বাদ দেন। তাহলে আমরা সবগুলোর মধ্যে একটা পেয়েছি, যেটার কি তিনি শেষ পর্যন্ত আশা ছেড়ে দিয়েছিলেন, কাশ্মীর বিজয়। মনে থাকবে। মথুরা ও কনৌজ বিজয়
1018 সালে, বুঝছো? আচ্ছা, চান্দলা রাজ্যের বিরুদ্ধে অভিযান, রাজ্যপাল বিনা যুদ্ধে আত্মসমর্পণ করেন সুলতান মাহমুদের কাছে, যার ফলে এখানে যুদ্ধ করতে হয় না খুব একটা। আচ্ছা, এরপরে গোয়ালিয়র বিজয় 1021 থেকে 22। এই গোয়ালিয়র বিজয় করেন কারণ চান্দেল রাজ্যের অপর মিত্র ছিল এবং সে ছিল রাজ্যপালের হত্যাকারী, বুঝছো? তো সে শেষ পর্যন্ত সুলতানের আনুগত্য স্বীকার করে বার্ষিক কর প্রদান করবে বলে সম্মত হয়। কালিঞ্জর বিজয় করেন 1022 থেকে 23 সালে। সোমনাথ মন্দির অভিযান, এটা খুবই গুরুত্বপূর্ণ। তার 17টা অভিযানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই সোমনাথ মন্দির অভিযান, এবং এটা থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন হয়। কোথায় গেল? এটা থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, খেয়াল করো। এটা হচ্ছে 1025 থেকে 26, 2000 কেন এখানে, 1025 থেকে 26 এই সময়কালে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিযান তার। যেমন ইসলামের ইতিহাসে এটা অন্যতম দুঃসাহসিক একটা সামরিক অভিযান ছিল সুলতান মাহমুদের, এবং এটার মাধ্যমে তিনি সবচেয়ে বেশি অর্থনৈতিকভাবে লাভবান হয়েছিলেন। কোনটার মাধ্যমে? এই সোমনাথ মন্দির অভিযানের মাধ্যমে। মন্দিরের সুশোভিত স্থাপত্য শৈলী মানে কি? অর্থাৎ মন্দিরের যে স্থাপত্য সেগুলো ছিল অনেক উন্নত মানের, অনেক সুন্দরভাবে সাজানো। কেমন? পরিচর্যার জন্য সেখানে ছিল কয়েক হাজার ব্রাহ্মণ পুরোহিত ছিল সেই মন্দির পরিচর্যার জন্য, বুঝছো? খরচ নির্বাহের জন্য হিন্দু রাজন্যবর্গ, এটার যে এই মন্দিরের যে যাবতীয় পরিচর্যা এসবের খরচ নির্বাহের জন্য হিন্দু যে রাজারা ছিল তারা দেবোত্তর সম্পত্তি হিসেবে 10,000 গ্রাম দান করেছিল। গুজরাটের রাজা ভীমদেব ও অন্যান্য হিন্দু রাজন্যবর্গরা এটা রক্ষার্থে এগিয়ে আসেন যখন মুসলমানরা অর্থাৎ সুলতান মাহমুদ আক্রমণ করেছিল। তারা এগিয়ে আসেন। 6 জানুয়ারি 1026 সালে মুসলমানদের নিয়ন্ত্রণে চলে আসে এই ঐতিহাসিক মন্দির। ঈশ্বরী প্রসাদ বলেন 5,000 হিন্দু মন্দির রক্ষা করতে গিয়ে নিহত হয়েছে। কত হাজার? 5,000। তারা ভেবেছিল যে তারা ধরে রাখতে পারবে, অনেক চেষ্টা করেছিল কিন্তু পারেনি। 2 কোটি দিনার, সুলতান মাহমুদ এখান থেকে 2 কোটি দিনার, মণিমাণিক্য, হীরা জহরত এবং ধন সম্পদ লাভ করেছেন। ঈশ্বরী প্রসাদ বলেছেন যে 2,20,00,000। আচ্ছা, 2 কোটি না, একক দশক শতক হাজার অযুত লক্ষ, ঠিক আছে? সরি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, ঠিক আছে? তাহলে 2,20,00,000 দিনার তার হস্তগত হয়েছিল। এরপরে জাটদের বিরুদ্ধে অভিযান, সোমনাথ হতে প্রত্যাবর্তনের সময় জাটদের তিনি উৎপীড়ন করেন। এটা ছিল তার সর্বশেষ অভিযান। তার মৃত্যুটা সম্পর্কে আমরা একটু দেখব। 27 বছর তিনি শাসন করেছেন। 27 বছরে তিনি 17টা অভিযান পরিচালনা করেছেন। এর মধ্যে শুধুমাত্র কাশ্মীর অভিযান যেটা, সেখানে তিনি বিপর্যস্ত হয়েছেন, বাকি সবগুলাতেই তিনি কি করেছেন? জয়লাভ করেছেন। সুলতান মাহমুদের সাফল্যের কারণ দেখো, প্রথমত হচ্ছে তিনি একটা সুসংঘবদ্ধ সামরিক বাহিনী প্রস্তুত করতে পেরেছিলেন তার নিজ প্রচেষ্টায়, বুঝছো? এবং তার বাহিনীতে তিনি তুর্কি, আফগান, শুনতেছো তোমরা? হ্যাঁ, তার বাহিনীতে তিনি তুর্কি, ভারতীয়, আফগান, পারস্যবাসী ইত্যাদি বিভিন্ন বাহিনী থাকলেও সবাইকে তিনি অত্যন্ত শৃঙ্খলিত, সুসজ্জিত এবং প্রশিক্ষণ প্রাপ্ত বা ট্রেন্ড করতে পেরেছিলেন। বুঝতে পেরেছ? দ্বিতীয়ত, হিন্দু সম্প্রদায় সংখ্যাগরিষ্ঠতা ছিল তাদের, অর্থাৎ তারা সংখ্যায় বেশি ছিল, বাট দে ওয়ার নট ইউনাইটেড। বুঝছ? ইউনাইটেড ছিল না। কি ছিল না? একটা আছে না ভাব সম্প্রসারণ, যে ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। তুমি যতক্ষণ পর্যন্ত একসাথে থাকবা ততক্ষণ তুমি শক্তিশালী থাকবা, ডিভাইড হলেই ফল করবা। সিরাতুল মুস্তাকিম, এই যুগে যদি সুলতান মাহমুদ জীবিত থাকতো তাহলে সব আবার নিয়ন্ত্রণে আসতে হবে। এক্স্যাক্টলি, এই যুগে নাই। তৃতীয়ত, হিন্দুরা বর্ণবাদ এবং ধর্মীয় কুসংস্কারে এতটাই কলুষিত ছিল যে তারা পরস্পরের মধ্যে ব্যাপক কোন্দল এবং বৈরী মনোভাব ধারণ করতো। ওই যেটা বলেছি, অর্থাৎ পারস্পরিক সম্পর্ক, তোমার হচ্ছে রিলেশন, মিউচুয়াল রিলেশন বা ইন্টারাকশন ভালো ছিল না।
চতুর্থত, যুদ্ধনীতি ও কৌশলেও তুর্কি বাহিনী হিন্দু বাহিনীর চেয়ে অনেক এগিয়ে ছিল। পঞ্চমত, ধর্মীয় পুণ্য লাভ এবং গনিমতের প্রতি মুসলমানদের যে প্রবল আকাঙ্ক্ষা, এটাও তাদের একটা স্পেশাল মোটিভেশন, যেটা কিন্তু হিন্দুদের নেই। তাদের সবসময় মুসলমানরা মনে করে যে তারা যুদ্ধে গেলে তারা তো মরলে শহীদ, বাঁচলে গাছে, তাদের হারানোর কিছু নেই। ষষ্ঠত হচ্ছে সমর কুশলতা ও সামরিক মেধায় সে যুগে তার সমকক্ষ কেউ ছিল না। এবার দেখো অভিযানের ফলাফল গুলো কি। রাজনৈতিক ফলাফল হচ্ছে গজনী রাজবংশের সীমান্ত সুরক্ষিত হয়, তাহলে সীমান্তের সুরক্ষা নিশ্চিত হয়, এবং ভারতে কেউ তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হওয়ার সাহস আর পায়নি। যেখানে একজন ব্যক্তি পরপর এতগুলো রাজের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে সফল হচ্ছেন, তার বিরুদ্ধে অভিযান দ্বিতীয়বার কোনো হিন্দু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী তার বিপক্ষে দাঁড়ানোর আর সাহস করেনি। এরপরে দেখো হিন্দু সামরিক শক্তির দুর্বলতা প্রকাশ, এবং হিন্দু সামরিক শক্তি তার কাছে দুর্বল বলে প্রমাণিত হয়েছে। তারা এককভাবে হোক যৌথভাবে হোক কি করতে পারে নাই, তাকে কোনোভাবেই পরাজিত করতে পারেনি। অর্থনৈতিক ফলাফল তো তোমরা জানোই, যে তিনি এই যে ভারত থেকে লুণ্ঠিত বা ভারত থেকে পাওয়া এই ধন সম্পদ, বিশাল পরিমাণ হিউজ অ্যামাউন্ট অফ অ্যাসেটস অর রিসোর্সেস যেগুলো তিনি পেয়েছেন, সেগুলো দিয়ে গজনীর তিনি শ্রীবৃদ্ধি করেছেন। গজনীকে তিনি তিলোত্তমা নগরীতে পরিণত করেছেন। মনে থাকবে, তিনি গজনীকে একটা সুন্দর, একটা দৃষ্টি মনোরম একটা তোমার শহরে পরিণত করেছেন, বুঝছো। আজকে ফার্স্ট সুপার 60 ক্লাস, আমার ফোন নষ্ট হয়েছিল। আচ্ছা, তুমি ইয়ে করবা আর কি, বাকি ক্লাসগুলা পেজে আছে তো, পাবা, পেছনে গেলে পাবা। ধর্মীয় ফলাফল, তার আগমনে সময় সেনাবাহিনীর সাথে, আচ্ছা দেখো, সেনাবাহিনীর সাথে এবং বিচ্ছিন্নভাবে অনেক পীর দরবেশও ইসলাম প্রচারের উদ্দেশ্যে ভারতে আসে, এবং যার ফলে কি হয়, ইসলামের পরিচিতি, মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পায়। সাংস্কৃতিক ফলাফল তো জানোই, এটা সাংস্কৃতিক এক্সচেঞ্জ হয়, কালচারাল এক্সচেঞ্জ, বুঝছো। অর্থাৎ হিন্দুরা মুসলমানদের অনেক কৃষ্টি কালচার তাদের সংস্পর্শে আসে, তারা শিখে, তেমনি ভাবে মুসলমানরাও হিন্দুদের থেকে অনেকগুলো কৃষ্টি কালচার শিখে। এরপর কৃতিত্ব, সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, কেমন, তিনি পৈতৃক সূত্রে একটি ক্ষুদ্র পার্বত্য রাজ্য লাভ করে বিশাল একটা গজনী রাজ্য তিনি প্রতিষ্ঠা করেছেন, এবং পাঞ্জাবকে সাম্রাজ্যভুক্ত করেছেন। সফল সময় নেতা, এটা তো ব্যাখ্যা প্রয়োজন নেই, তোমরা দেখেছো তিনি কতগুলো যুদ্ধে সফলতার পরিচয় দিয়েছেন। তিনি যে এত সফল, এটা তো তার ইতিহাস পর্যালোচনা করলে আমরা জানি। সাংগঠনিক দক্ষতা ছিল অত্যন্ত বেশি, কেমন, তিনি আলাদা আলাদা বৈশিষ্ট্যের বিভিন্ন গোষ্ঠীদেরকে নিয়ে তার সামরিক বাহিনী সাজিয়েছিলেন, যেখানে আফগান, তুর্কি, আরব, পার্সিয়ান সহ অনেকেই ছিল। এরপরে দূরদর্শিতা এবং নির্ভীকতা, ঐতিহাসিক ডক্টর হাবিব বলেছেন, যুদ্ধ কৌশল অপেক্ষা তিনি পরিকল্পনাকে গুরুত্ব দিতেন, বুঝছ। তিনি ভারতের শুষ্ক এবং গরম আবহাওয়ার কথা মাথায় রেখে যুদ্ধ পরিকল্পনা সাজিয়েছেন। অর্থাৎ তিনি সংখ্যা নয় এবং যুদ্ধ কৌশল নয়, পরিকল্পনা, প্ল্যানটা কি হবে সেটা আগে তিনি কি করতেন, সাজাতেন। সাংস্কৃতিক ক্ষেত্রে কৃতিত্ব রয়েছে তার। আচ্ছা, এই যে এখানে একটা গ্রন্থের নাম আছে, এটা আমাদেরকে মনে রাখতে হবে, এমসিকিউতে অনেক সময় আসে, কেমন, মহাকবি ফেরদৌসির রচিত মহাকাব্য শাহনামা রচনা করেছেন মহাকবি ফেরদৌসি। কে রচনা করেছেন? এটা একটা মহাকাব্য, এটা একটা গ্রন্থ যেখানে তার রাজসভার নক্ষত্র আল বিরুনি ভারতের দর্শন, জ্যোতির্বিদ্যা, গণিতশাস্ত্র ইত্যাদি বিভিন্ন গ্রন্থের অনুবাদ করে গজনীতে নিয়ে যান, এবং সুলতান মাহমুদ গজনীতে একটি বিশ্ববিদ্যালয়, একটি পাঠাগার ও একটি জাদুঘর স্থাপন করেন। আশা করি বুঝতে পেরেছ। আজকে আমরা এতটুকু পর্যন্তই থাকি, আমরা আলোচনা না বাড়াই। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হলে এরপর থেকে আলোচনা করার চেষ্টা করব। আমরা মোহাম্মদ ঘুরি থেকে আলোচনা করব, এরপরে মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি থেকে আমরা নেক্সট ক্লাস আলোচনা করতে পারবো। এত ইতিহাস পড়তে পড়তে জীবন শেষ হয়ে যাবে। জীবন শেষ হবে না, জীবন মাত্র শুরু। তোমার পড়তে পড়তে শেষ হয়ে গেলে যারা লিখছে তারা কিভাবে শেষ হলো না।
যাই হোক, তোমরা আশা করি বুঝতে পেরেছো। যারা ক্লাসটা পরে দেখবা, কেমন লেগেছে অবশ্যই জানাবা। তুমি উপকৃত হলে সেটা তোমার টাইমলাইনে শেয়ার করে রাখবা, তোমার বন্ধু বান্ধব যারাই জানুক। অনেকে আছে তোমার খোঁজ পাচ্ছে না একটু, যে তোমার ধরো সে হচ্ছে ইফোর্ট করতে পারছে না, টাকা পয়সার প্রবলেম থাকতে পারে, এবং প্রান্তিক বা মার্জিনালাইজড এরিয়ায় থাকার কারণে তার তোমার মতো, তুমি শহরে বসবাস করো, তোমার অ্যাক্সেস রয়েছে অনেক সার্ভিসের, যেটা তার নেই। এজন্য সে উপকৃত হতে পারে। সেক্ষেত্রে আমরা সবাইকে হেল্প করব। কোঅপারেশন, নট কম্পিটিশন, এটাই হবে আমাদের ফিলোসফি। তো সবার প্রতি শুভকামনা, ভালোবাসা। আজকে ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।